নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম চ্যাপ্টারটির অন্তিম ক্লাসটি আমরা নেব। এই চ্যাপ্টারটিকে আমরা মোট 3টি ক্লাসে ভাগ করেছিলাম। প্রথম 2টি ক্লাস তোমরা এর আগে দেখেছো, যদি না দেখে থাকো অবিলম্বে গিয়ে সেটা দেখে নাও। আজকে আমরা পড়ব সূচিমুখের ক্রিয়া এবং বজ্রপাত সম্পর্কে। তাহলে চলো শুরু করে দিই আমাদের 3rd ক্লাস। তো একদম স্টার্টিংয়ে আমরা জানবো আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেনসিটি অফ চার্জ এটার সম্পর্কে। তো দেখো, যদি কোনো একটা সারফেসে আমরা কিছু চার্জ দিই, সেই চার্জটা কি হবে, সেই সারফেসের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে। এবার এমন কিন্তু নাও হতে পারে যে চার্জটা ঠিক সমান পরিমাণেই সমস্ত জায়গায় থাকলো, এমন নাও হতে পারে। এরকমও ঘটতে পারে যে কোনো অংশে চার্জ কম জমা হয়েছে, কোনো অংশে চার্জ বেশি জমা হয়েছে। তো কোনো একটা তলে আমরা যখন চার্জ দেব, চার্জের কোনো অংশে কতটা পরিমাণ চার্জ বা আধান জমা হয়েছে তার একটা পরিমাপ হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। খুব সিম্পল ক্যালকুলেশন। ধরো একটা ছোট ক্ষেত্রফল নিলাম কোনো তলের ওপরে, ক্ষেত্রফলটা হচ্ছে এ, এবং এ ক্ষেত্রফলে আধান আছে কিউ। তাহলে দেখো সিম্পল একটা ক্যালকুলেশন আমি এখানে করছি। এ ক্ষেত্রফলে কত আধান আছে, কিউ। তাহলে একক ক্ষেত্রফলে কত আধান থাকবে, কিউ বাই এ। এখন এই একক ক্ষেত্রফলে যে আধান থাকে কিউ বাই এ, তাকেই বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। এটাকে আমরা ডিনোট করি গ্রিক অ্যালফাবেট সিগমা দিয়ে। তাহলে এই চ্যাপ্টারে একটা নতুন টার্ম আমি শিখলাম যে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হয় কিউ বাই এ। তোমাদের যে ফর্মুলার খাতাটা করতে বলেছিলাম আমি, সেই ফর্মুলার খাতায় এই নতুন রাশিটিকে তোমরা তুলে ফেলো এবং এর ফর্মুলাটাও তোমরা লিখে ফেলো। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু আমরা কি পেলাম, কিউ বাই এ। তাহলে এর যদি আমরা ইউনিট বের করি, এর এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিট। কিউ, কিউ হচ্ছে আধান বা চার্জ, এর এসআই ইউনিট তোমরা জানো কি হয়, কুলম্ব। এ ক্ষেত্রফল এরিয়া, তার এসআই ইউনিট কি হয়, মিটার স্কোয়ার। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের এসআই ইউনিট হলো কুলম্ব পার মিটার স্কোয়ার। কেউ যদি সিজিএস ইউনিট করে, সিজিএস ইউনিট, আধানের সিজিএস ইউনিট কি আমি বলেছিলাম ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। ধরো ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্ব লিখছি আমি এখানে, এসটিএটি স্ট্যাট সি, স্ট্যাট কুলম্ব। আর ক্ষেত্রফল বা এরিয়া, তার সিজিএস ইউনিট কি, সেমি স্কোয়ার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের সিজিএস ইউনিট হলো স্ট্যাট কুলম্ব আর সেমি স্কোয়ার। মানে এটা হলো কিন্তু মেন ফর্মুলা, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। এটা যদি আমরা জানি তাহলে এসআই ইউনিট সিজিএস ইউনিট দুটোই আমরা বের করতে পারবো এবং এর মাত্রাও আমরা বের করতে পারবো। এর মাত্রা কি হবে, কেউ যদি এর ডাইমেনশন বের করে, ধরো ডিআইএম ডাইমেনশন, কিউ আধান, তার ডাইমেনশন আমি ক্লাসের শুরুতে একদম বলেছিলাম, কিউ এর ডাইমেনশন হচ্ছে আইটি, নিচে এরিয়া, তার ডাইমেনশন কি হবে, লেন্থ স্কোয়ার। তাহলে ডাইমেনশন কি হবে, আই টি এল টু দি পাওয়ার -2। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা একটা নতুন রাশি শিখলাম, তার আমরা এসআই ইউনিট, সিজিএস ইউনিট এবং তার ডাইমেনশন সবই আমরা বের করতে পারছি। এবার হচ্ছে দেখো, যদি একটা গোলক আমরা নিই, গোলকের সর্বত্র যেহেতু রেডিয়াসটা সেম, তাই আধানের তলমাত্রিক ঘনত্ব সমস্ত জায়গায় সেম হয়। এবার আরেকটা জিনিস ভেবে দেখো, কোনো তল কতটা বক্র সেটা আমরা পরিমাপ করি রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে, বক্রতা ব্যাসার্ধ তা দিয়ে। তো যদি বক্রতা ব্যাসার্ধ একটা গোলকের আর হয়, তাহলে এরিয়া কত হয়, এরিয়া হয় 4 পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে এরিয়া হয় একটা গোলকের 4 পাই আর স্কোয়ার, ওপরের তলের ক্ষেত্রফল। তাহলে সিগমা, যেহেতু এখানে আমি লিখেছি সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটা এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে সিগমা ব্যস্তানুপাতিক হচ্ছে 1/r স্কোয়ার। ভালো করে এটা খেয়াল করো যে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, সেটা কোনো কার্ভ সারফেসের যেটা বক্রতা ব্যাসার্ধ তার স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যেখানটা আর বেশি হবে সেই স্থানে সিগমা হবে কম,
যে স্থানে আর কম হবে সেই স্থানে সিগমা হবে বেশি। তাহলে দেখো এই শেপটা যদি নিই, এখানে একটা বস্তু রয়েছে, এই দিকে দেখো আরটা বড়, ধরো এটা একটা এরকম গোলকের অংশ, এই দিকটা ক্যাপিটাল আর, এই অংশটা ছুঁচালো ছোট গোলকের অংশ, এর ব্যাসার্ধ ধরলাম স্মল আর। এর ব্যাসার্ধ যেহেতু কম, তাহলে এখানে সিগমা কি হবে? বেশি হবে, কারণ আমরা দেখলাম সিগমার সঙ্গে কি হয়, আর আর স্কোয়ার হয় ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যদি বক্রতা ব্যাসার্ধ কম হয়, এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে খুব বেশি। আর এখানে যেহেতু বক্রতা ব্যাসার্ধ বড়, আধানের তলমাত্রিক ঘনত্ব হবে কম। এর রেজাল্ট কি হবে? বাস্তবে এর রেজাল্টে হবে এখানে সিগমা খুব হাই বলে এখানে প্রচুর চার্জ জমা হবে, এখানে আধান জমা হবে খুব বেশি সূচালো কোনো প্রান্তে। আর যদি যেখানে সূচালো প্রান্ত নয়, ফ্ল্যাট, সেই জায়গায় আধান জমা হবে অনেক কম। তাহলে আমরা দেখতে পাই কোনো পরিবাহীতে, গোলক নয় এমন কোনো পরিবাহীতে যদি আমরা আধান দিই, যে সূচালো প্রান্তগুলো রয়েছে সেখানে অনেক বেশি পরিমাণে আধান জমা হয়। আমরা অন্যান্য শেপও নিতে পারি, ধরো এই ধরনের একটা প্লেট নিলাম, স্কোয়ার প্লেট, তাহলে এই জায়গাগুলো সূচালো বলে এই জায়গাগুলোতে বেশি আধান জমা হবে, যে জায়গাগুলো ফ্ল্যাট সেখানে কম আধান জমা হবে। এই টোটাল কনসেপ্টটাই আসছে আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেন্সিটি, সেটা থেকে ডিনোট করি সিগমা, মাত্রা একক তোমাদের করতে হচ্ছে। চলো আমরা যাই এবার আমাদের নেক্সট স্লাইডে। এখানে সূচালো মুখযুক্ত একটা পরিবাহীর কথা বলা হয়েছে। সূচালো মুখযুক্ত পরিবাহী, পিনটি যেমন দেখাচ্ছে এই ধরনের, একে আমরা বলি তীক্ষ্ণাগ্র পরিবাহী। সূচ মানে হচ্ছে আমরা যে সেলাই করা সূচ, সূচাগ্র মানে সূচের মতো অগ্রভাগ, এমন পরিবাহী, মানে পিন পয়েন্ট থাকবে একদম। তো এরকম একটা সূচাগ্র পরিবাহী বা সূচিমুখ আমরা বলি, এই সূচিমুখে আমরা আধান দিয়েছি। এখন এই বস্তুটাকে যদি আধান দিই, একটু আগে আমরা পড়লাম সূচালো মুখগুলোতে কি হয়, প্রচুর পরিমাণে আধান জমা হয়। তাহলে সূচালো মুখে প্রচুর আধান জমা হয়েছে, আমরা প্লাস চার্জ দিয়েছি, প্রচুর আধান জমা হয়েছে। আধান জমা হওয়ার পরেই কি হবে, সূচিমুখের সামনে যে বায়ুর কণাগুলো থাকবে, আবেশের ফলে সেগুলো কিন্তু এসে সূচিমুখের উপরে পড়বে। আমরা দেখেছিলাম একদম প্রথম ক্লাসে চিরুনি দিয়ে চুল আঁচড়ে যখন আমরা কাগজের টুকরের ওপরে ধরছিলাম, তখন কাগজের টুকরোকে চিরুনি কিন্তু আকর্ষণ করছিল। ঠিক একইভাবে সূচিমুখে রয়েছে প্রচুর আধান, সামনে রয়েছে বায়ুর কণা, ধরো আমার এই হাতের মুঠিটি হচ্ছে বায়ুর কণা, তাহলে কি হবে, এদের মধ্যে আবেশ ঘটবে, বায়ুর কণাটা আবেশের ফলে আকর্ষিত হয়ে সূচিমুখের ওপরে পড়বে। যেই সূচিমুখের টাচ করবে, আমরা পড়েছিলাম পরিবহনের দ্বারা আহিতকরণ, তাহলে এর প্লাস চার্জ বায়ুর কণাটাও সঙ্গে সঙ্গে পাবে। এখন দুজনের চার্জই হয়ে গেল প্লাস, বা দুজনেরই সম আধান হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হবে, বিকর্ষণ হবে। তাহলে এটা ঘটতেই থাকবে। তাহলে সূচিমুখের ওপর কি হবে, এরকম বায়ুর কণাগুলো চারিদিক থেকে এসে পড়বে, সম আধান পাবে, সঙ্গে সঙ্গে বিকর্ষণের জন্য চারিদিকে ছিটকে যাবে। এই ঘটনা যত ঘটতে থাকবে, এই সূচিমুখযুক্ত পরিবাহীটার আধানও তত কমতে থাকবে, কারণ বায়ুগুলো এর আধানকে নিয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই ঘটনাকে আমরা বলবো ডিসচার্জিং বা সূচিমুখের ক্ষরণ ক্রিয়া, ডিসচার্জিং অ্যাকশন। কিছুক্ষণ পরে আমরা কি দেখব, এরকম যদি বস্তুটাকে আমরা ছেড়ে দিই, কিছুক্ষণ পরে আমরা দেখব যে এই সূচাগ্র পরিবাহীটিতে আর কোনো আধান নেই, পুরোটাই বায়ুর মধ্যে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ বায়ুতে ডিসচার্জ হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের বিভিন্ন এক্সপেরিমেন্ট যখন আমরা করি, তোমরা দেখবে বায়োটের পরীক্ষা যখন আমরা করেছিলাম, আমরা কুপরিবাহী হাতলের ওপর গোলক নিয়েছিলাম, কারণ গোলকে কোনো সূচিমুখ নেই, ফলে এই ডিসচার্জিংটা হয় সেখানে, কিন্তু খুব স্লোলি হয়। তাহলে সূচিমুখযুক্ত কোনো বস্তু যদি আমরা নিই, খুব সহজে সূচিমুখ থেকে কি হয়ে যায়, চার্জ ডিসচার্জ হয়ে যায়, চার্জটা বাইরে ছড়িয়ে পড়ে। এখানে সূচিমুখের আর একটা ক্রিয়া দেখানো আছে। তো সূচিমুখে যখন বায়ুর কণাগুলো আবেশের ফলে এসে পড়ে এবং পরিবহনের দ্বারা সম আধান প্রাপ্ত হয় এবং সম আধানের জন্য বিকর্ষণের জন্য চারিদিকে ছিটকে যায়, তখন দেখো যেমন আমরা জল সেচ করি সেই রকম একটা বায়ু প্রবাহ চারিদিকে হয়। এইটাকে বলা হয় সূচিমুখের সেচন ক্রিয়া। আবার যদি এমন হয় যে সূচিমুখের সেচন ক্রিয়া খুব অতিরিক্ত মাত্রায় হচ্ছে, আমরা সূচিমুখে এতটাই চার্জ দিয়েছি যে বায়ুর কণা এসে পড়ছে এবং খুব জোরে বিকর্ষিত হচ্ছে, খুব জোরে, তখন সূচিমুখের সামনে একটা বায়ু প্রবাহ দেখতে পাওয়া যায়। এখানে যদি আমরা একটা মোমবাতি রাখতাম, মোমবাতির দেখা যাবে শিখাটা এরকম হেলে পড়েছে ডান দিকে, এত জোরে বায়ু প্রবাহ হয়। একে বলা হয় তড়িৎ বার্তা বা ইলেকট্রিক উইন্ড। এই তড়িৎ বার্তাটা কিন্তু আধানযুক্ত হয়।
তাহলে সূচিমুখের ক্রিয়া তোমরা বুঝতে পারলে, সূচিমুখযুক্ত কোনো বস্তু আধানকে ধরে রাখতে পারে না, ডিসচার্জ করে দেয়, এবং সূচিমুখের সামনে বায়ুপ্রবাহ তৈরি হয়। বায়ুপ্রবাহ যদি খুব জোরে হয় তাকে বলা হয় কি তড়িৎ বার্তা। এই বায়ুপ্রবাহটা বেশিক্ষণ চলবে না, এটা ডিসচার্জিং হয়ে যাবে, বায়ুপ্রবাহ বন্ধ হয়ে যাবে। এরপর সূচিমুখের আরেকটি ক্রিয়া রয়েছে, আমরা নেক্সট স্লাইডটি এর জন্য দেখব। এখানে দেখানো আছে আধান সংগ্রাহক রূপে সূচিমুখের ক্রিয়া। একটু আগে আমরা কি দেখেছিলাম, সূচিমুখের তড়িৎমুক্ষণ ক্রিয়া। সূচিমুখ কি করে, যদি আধান আমি দিই সূচিমুখ আধানকে ছেড়ে দেয়, তেমন উল্টোটাও সূচিমুখ করতে পারে। একটা আহিত বস্তুকে রাখলাম, তার কাছে একটা সূচিমুখযুক্ত বস্তুকে রাখলাম। এখানে আমার এই হাতটিতে আধান আছে, সূচিমুখযুক্ত এই হাতটিতে আধান নেই, তো দেখা যাবে এদের কাছে রাখলে সূচিমুখযুক্ত বস্তুটি এটি থেকে আধান সংগ্রহ করে নিল, উল্টো ক্রিয়া। তো আমরা দেখি ব্যাখ্যা করে যে সূচিমুখের আধান সংগ্রাহক রূপে কিভাবে ক্রিয়া করে। তো এখানে দেখো একদম স্টার্টিংয়ে এই সূচিমুখটি ছিল নিস্তড়িত, একদম শুরুতেই সূচিমুখটি ছিল নিস্তড়িত, তার কাছে একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে এনেছি, ঠিক আছে, মনে রাখবে কিন্তু সূচিমুখটি নিস্তড়িত ছিল। তাহলে কি হবে, এই যে আধানগ্রস্ত বস্তুটাকে আনলাম, সে সূচিমুখযুক্ত বস্তুতে আবেশ ঘটাবে। আবেশের রুল তোমরা আগের ক্লাসে দেখেছো, নিকট প্রান্তে হয় বিপরীত আধান, দূর প্রান্তে হয় সম আধান। তাহলে সূচিমুখযুক্ত প্রান্তটাতে সূচিমুখে হয়েছে ধনাত্মক আধান, দূর প্রান্তে হয়েছে নেগেটিভ আধান। এবার এটা ঘটার পরেই কি হবে, সূচিমুখ থেকে তড়িৎ বার্তা তৈরি হবে। একটু আগে যেটা বললাম, সূচিমুখে তড়িৎ ছিলই না, সূচিমুখে তড়িৎ হলো আবেশের জন্য। এবার এই ধনাত্মক আধানগুলো তড়িৎমুক্ষণ ক্রিয়ার ফলে তড়িৎ বার্তা তৈরি করবে। দেখো ধনাত্মক আধানগ্রস্ত এইগুলো হচ্ছে বায়ুর অণু, বায়ুর কণা, তারা কিন্তু ছুটে যাচ্ছে কোথায়, ওই নেগেটিভ আধানগ্রস্ত বস্তুটার কাছে, আবেশী আধানটার কাছে। এই ধনাত্মক আধানটা যত এই ঋণাত্মক আধানগ্রস্ত দণ্ড বা আবেশী আধানের উপর গিয়ে পড়বে, এর নেগেটিভ চার্জ তত কমতে থাকবে, এখানেও ধনাত্মক চার্জ কমতে থাকবে। একটা সময় পরে দেখা যাবে যে সূচিমুখটিতে আর কোনো ধনাত্মক আধান নেই, তড়িৎ বার্তা এবং তড়িৎমুক্ষণের ফলে পুরো ধনাত্মক আধানটাই গিয়ে পড়েছে ওই কাঁচদণ্ডটার উপর, আবেশী আধানের উপর। ফলে আবেশী আধানটিও নিউট্রাল হয়ে যাবে। এবার যদি কাঁচদণ্ডটাকে আমি সরিয়ে নিই, তখন এই দূর প্রান্তের যে আধানটা, দূর প্রান্তে কি ছিল, কাঁচদণ্ডের সম আধান, সেটি তখন সূচিমুখযুক্ত বস্তুতে ছড়িয়ে পড়বে। তাহলে দেখো উইদাউট টাচ, উইদাউট কন্ট্যাক্ট, এই কাঁচদণ্ডের সঙ্গে সূচিমুখযুক্ত বস্তুটি এর ঋণাত্মক আধানটিকে সংগ্রহ করে নিতে পারলো। সেই জন্যে এই যে মেকানিজমটা রয়েছে, একে আমরা বলি আধান সংগ্রাহক রূপে সূচিমুখের ক্রিয়া বা কালেক্টিং অ্যাকশন অফ পয়েন্টস। এরপর চলো আমরা যাব আমাদের নেক্সট স্লাইডে। সরি, তো এখানে আমরা বজ্রপাত কিভাবে হয় তার একটা ডায়াগ্রাম আমি তোমাদের দেখিয়েছি। তো আমরা জানি যে বর্ষাকালে যখন প্রবল ঝড় বৃষ্টি হয়, তখন কালো মেঘ থেকে বজ্রপাত মাটিতে নেমে আসে। তো আমরা এই ক্লাসে বুঝবো যে বজ্রপাতটা আসলে কি, এবং বজ্রপাতের বিপদ থেকে আমাদের ফিজিক্স কিভাবে বাঁচাতে পারে তার একটা মেথডও আমরা আজকে জানবো। তো বজ্রপাতযুক্ত মেঘ সাধারণত হয় কিউমুলোনিম্বাস মেঘ। কিউমুলোনিম্বাস মেঘ কেমন হয়, কালো রঙের মেঘ হয় এবং হাইট খুব বেশি হয়, দেখেছো প্রায় মাটির ওপরে 2 কিলোমিটার থেকে 6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো ওই মেঘ যখন তৈরি হয় না, মেঘের ভেতরে পরিচলন স্রোত হয়। মেঘের ভেতরে কি হয়, ছোট ছোট যে জলের কণা রয়েছে যেগুলো হালকা, সেগুলো মেঘের একদম ওপরের স্তরে চলে আসে, এবং মেঘের ভিতরে খুব ঠান্ডা হওয়ার জন্য ছোট ছোট কিছু তুষার কণা তৈরি হয়। তুষার কণা ধূলিকণার গায়েতে তৈরি হয়, যাদেরকে আমরা বলি গ্রাউপেল। সেই গ্রাউপেলগুলি একটু ভারী হয়, যেহেতু সেগুলো তুষার কণা, সেগুলো নিচের দিকে নেমে আসে। তাহলে এখানে একটা পরিচলন স্রোত হয়, জলের কণাগুলো খুব ঠান্ডা সুপার কুলড জলের কণা, সেগুলো ওপরের দিকে ওঠে, আর ছোট ছোট তুষারের কণা সেগুলো নিচে নামে। ফলে ওদের মধ্যে না এই আপ ডাউন হওয়ার সময় ওদের মধ্যে ঘর্ষণ হয়, এর জন্যে এখানে তড়িৎ আধান তৈরি হয়। এই মেঘের স্তম্ভগুলোতে দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে ওপরের দিকে স্তরগুলি হয় ধনাত্মক আধানগ্রস্ত, নিচের দিকে স্তরটা, মানে আমরা পৃথিবী থেকে দেখলে মেঘের যে দিকটা দেখতে পাই
সেখানে নেগেটিভ একটা আয়নের স্তর তৈরি হয়। মাঝে মাঝে এক্সেপশনালি পজিটিভ আয়নের কোনো প্যাকেট তৈরি হতে পারে মাঝখানে অল্প, কিন্তু সাধারণত মেঘের নিচের দিকটা হয় নেগেটিভ তড়িৎগ্রস্ত এবং মেঘের উপরের দিকটা হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত। এবার এখন কি হবে, মেঘের এই নিচের দিকে নেগেটিভ তড়িতের মান যদি খুব বাড়তে থাকে তখন মেঘ এবং মাটির মধ্যে খুব বড় একটা বিভব পার্থক্য তৈরি হয়। আমরা জানি বিভব পার্থক্য যদি খুব বেশি হয়, তড়িৎ চলাচলের নিয়ম তোমরা জেনেছো ক্লাস 10-এ, যে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে বিভব পার্থক্যই ছিল তড়িৎ প্রবাহের কারণ। তো এখানে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে মেঘের নিচের স্তর থেকে মাটি পর্যন্ত। এই বিভব পার্থক্যের ভ্যালু প্রচুর বেশি। তুমি দেখো 2 × 10⁷ থেকে 10⁸ ভোল্ট, মানে কয়েকশো লক্ষ এত ভোল্ট কিন্তু বিভব পার্থক্য তৈরি হয়। এবার এই বিভব পার্থক্য খুব বেশি হলে কি হয়, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলছি, ইলেকট্রিক ফিল্ড তোমরা নেক্সট চ্যাপ্টারে পড়বে। ইলেকট্রিক ফিল্ড আমরা ধরি ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় মাটি থেকে মেঘের দিকে, যেহেতু মেঘের নিচের স্তরটা ঋণাত্মক আধান ধর্মী। এবার যদি এই বিভব পার্থক্যের মান খুব বাড়ে, মানে আমরা এর আগে পড়েছিলাম যে পরিবাহী আর কুপরিবাহী দুটো পার্টে বিভিন্ন বস্তুকে আমরা ভাগ করেছিলাম। যাদের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদেরকে আমরা বলতাম পরিবাহী, যাদের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না তাদেরকে আমরা বলতাম কুপরিবাহী। কিন্তু এটা জেনে রাখো যে একদম পুরোপুরি কুপরিবাহী বস্তু বলে কিছুই হয় না। যদি খুব উচ্চ মানের বিভব পার্থক্য আমরা দিই যে কোনো বস্তুর দুই প্রান্তের মধ্যে, তাহলে একটা সময় কিন্তু তাদের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল হয়, সেটা কাঠ হোক, বায়ু হোক, ফাইবার হোক, যে কিছুর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে, কিন্তু বিভব পার্থক্যটা অনেক বেশি প্রয়োজন। পরিবাহীর ক্ষেত্রে কি হয়, খুব অল্প বিভব পার্থক্যেই তড়িৎ চলাচল হয়। এখন এই বিভব পার্থক্যটা যদি খুব বেশি হয় তখন কি হয়, এই কুপরিবাহী বস্তুটাও একটা সময়ে সুপরিবাহী হয়ে যায়, তাকে বলে তড়িৎ ভঞ্জন। ঠিক আছে, ডাইইলেকট্রিক ব্রেকডাউন হয়ে যায়, তখন বায়ুটা হয়ে যায় সুপরিবাহী। তাহলে একটা নির্দিষ্ট বিভব পার্থক্যের পরে বায়ু তড়িতের সুপরিবাহী হয়ে যায়, তখন কি হয়, এখানে আছে নেগেটিভ তড়িৎ, একটা বিভব পার্থক্য রয়েছে, তখন এর মধ্যে দিয়ে বিদ্যুতের প্রবাহ আমরা দেখি মেঘ থেকে মাটির মধ্যে, এবং এটা খুব অল্প সময়ের জন্য হয়। এর স্থায়িত্ব হয় 2 × 10⁻³ সেকেন্ড। বুঝতে পেরেছো, খুব অল্প সময়। তড়িৎ প্রবাহ একবার যে হয়, খুব হাই কারেন্ট আসে, 10⁴ অ্যাম্পিয়ার কারেন্ট আসে। একটা ঝলকানিতে উপর থেকে নিচে আধান নামে প্রায় 20 কুলম্বের মতো, এবং বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও না কোথাও বজ্রপাত হচ্ছে। আমরা হিসেব করে আমরা দেখেছি প্রতি সেকেন্ডে প্রায় 90টা বিদ্যুতের ঝলকানি হচ্ছে বায়ুমণ্ডলের কোথাও না কোথাও, স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় 1800 কুলম্ব করে আধান স্থানান্তর হয় প্রতি সেকেন্ডে। আবার যদি আমরা বজ্রপাতের কালার দেখি, বায়ুর ওপরের স্তরে কালারটা গোলাপি বা বেগুনি কালার দেখতে পাওয়া যায়। বজ্রপাত যখন হয় এর উজ্জ্বলতা প্রায় সূর্যের উজ্জ্বলতার সমান হয়, কিন্তু খুব অল্প সময়ের জন্য এটা স্থায়ী হয়, সেজন্য আমাদের চোখে অতটা আমরা বুঝতে পারি না উজ্জ্বলতার, মানে যতটা উজ্জ্বল আমরা দেখি তার থেকেও অ্যাকচুয়ালি বজ্রপাত বেশি উজ্জ্বল। বিশ্বব্যাপী প্রতিদিন প্রায় 40,000 বজ্রপাত হয়। ঠিক আছে, তো এগুলো বজ্রপাত সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া আমরা জানলাম। বজ্রপাত কেন হয়, বজ্রপাত কেন হয়, আধানযুক্ত মেঘ হচ্ছে বজ্রপাতের কারণ, এবং মেঘ এবং বায়ুর মধ্যে উচ্চ বিভব পার্থক্য তৈরি হওয়া হচ্ছে বজ্রপাতের কারণ। এবার আমরা যাই নেক্সট স্লাইডে। তো বজ্রপাত যখন হয়, বজ্রপাত কোথায় হবে, বজ্রপাত হয় ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু পয়েন্টগুলোতে। দেখো ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু পয়েন্ট, একটা গাছ রয়েছে বা একটা মোবাইল টাওয়ার রয়েছে, ইলেকট্রিকের টাওয়ার আছে, তার উপরে বজ্রপাত হবে। তোমরা খেয়াল করে দেখেছো যে নারকেল গাছ বা তাল গাছে অনেক বজ্রপাত হয়, কারণ নারকেল গাছ, তাল গাছ হচ্ছে বায়ুর থেকে মাটিতে সবচেয়ে উঁচু, আশেপাশের বস্তুর থেকে অনেক উঁচু, সেই কারণে বজ্রপাতটা হয়। কারণ আমরা পড়েছি আবেশে আগের ক্লাসে যে নিকট প্রান্তে বিপরীত আধান। এখন এটা মেঘ, এর নিকট প্রান্ত কোথায়, নেগেটিভ আধানগ্রস্ত মেঘ, এর নিকট প্রান্ত হচ্ছে টাওয়ারের মাথাটা, সেটা হবে পজিটিভ আধানগ্রস্ত। তাহলে এদের মধ্যেই বিভব পার্থক্য হবে সবচেয়ে বেশি, এটাই হচ্ছে কারণ সবচেয়ে উঁচু পয়েন্টে বজ্রপাত হওয়ার। তাহলে বজ্রপাতে বিপজ্জনক স্থান কোনগুলো, উঁচু বাড়িগুলো হচ্ছে বিপজ্জনক স্থান। তুমি দেখবে যাদের ছোট বাড়ি, পাশে 3 তলা বাড়ি রয়েছে, 3 তলা বাড়িতেই কিন্তু বজ্রপাত হবে। তাহলে উঁচু বাড়িগুলো ভূপৃষ্ঠের বা ভূপৃষ্ঠের যে কোনো উঁচু অংশ খুব বিপজ্জনক, এখানে বজ্রপাত খুব সহজে হয়। উঁচু গাছ,
টেলিগ্রাফ, টেলিফোন পোস্ট সেগুলো এক উঁচু, আবার হচ্ছে আর একটা দিক ভূসংলগ্ন হয়ে আছে। মাটির সঙ্গে সংযোগ আছে এমন ধাতব বস্তু, মানে ধরো বজ্রপাত হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সময় কিন্তু যদি তুমি টিউবওয়েল ধরে জল খেতে যাও, টিউবওয়েলে হাত দিয়ে থাকো, সেটা মারাত্মক পরিমাণে বিপজ্জনক। আমি এখানে একটা প্র্যাকটিক্যাল জিনিস বলে দিই, লাইফ সেভিং। সেটা ধরো মাঠে তোমরা খেলা করছো, ধরো এটি মাঠে তোমরা খেলা করছো, আর উপরে মেঘ চলে এলো, বজ্রপাত হবে। আমরা প্রতি বছরই দেখি যে মাঠে ছেলেরা খেলতে গেছে, হঠাৎ বজ্রপাত হয়েছে, তার ফলে কিছু দুর্ঘটনা ঘটে গেছে। এখানে কেন এরকম ঘটে? ধরো এটা তুমি দাঁড়িয়ে আছো, মাঠে আশেপাশে কোনো গাছপালা নেই, তাহলে তোমার মাথাটাই হচ্ছে মাটিতে সবচেয়ে উঁচু পয়েন্ট, তাহলে সেখানেই ওপর থেকে বজ্রপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফলে যদি এমন হয় যে আমরা মাঠে বা খেলতে গেছি বা জমিতে কাজ করতে গেছি, হঠাৎ বজ্রপাতযুক্ত মেঘ, কিউমুলোনিম্বাস মেঘ একদম চলে এসেছে, ঝড় উঠেছে, বজ্রপাত শুরু হচ্ছে, আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে সঙ্গে সঙ্গে আমার মাথাটা যেন সবচেয়ে উঁচুতে না থাকে এই ব্যবস্থা করতে। অর্থাৎ হয় আমাদের মাটিতে শুয়ে পড়তে হবে, অথবা মাথায় হাত দিয়ে নিচে বসে পড়তে হবে মাটিতে, মানে মাথাটা যেন খুব উঁচুতে না থাকে মাটি থেকে, এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তো আমরা না হয় মাটিতে বসে পড়তে পারলাম, আমাদের হাইট কমিয়ে দিতে পারলাম, কিন্তু ধরো আমি একটা 5 তলা বাড়িতে বাস করি, 5 তলা বাড়ির হাইটটা তো আমি কমিয়ে দিতে পারবো না। তাহলে 5 তলা এই বাড়িটিকে আমরা বজ্রপাতের হাত থেকে বাঁচাবো কিভাবে? চলো তার জন্য আমরা কি ব্যবহার করি সেটা আমরা দেখে নিই। উঁচু বাড়িকে বজ্রপাতের হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি করি, তোমরা এটা দেখেও থাকবে প্র্যাকটিক্যাল লাইফে। আমরা উঁচু বাড়ির ওপরে একটা সূচিমুখযুক্ত দণ্ড বসাই, তামার তৈরি, কারণ তামার হচ্ছে খুব ভালো তড়িতের পরিবাহী। তো ওপরে অনেক ছুঁচালো মুখ আছে, এরকম একটা দণ্ড বসে, সেই দণ্ড থেকে একটা তামার মোটা পাত মাটির ভিতর পর্যন্ত থাকে, এবং মাটির ভিতরে একটা তামার আমরা বড় পাত দিয়ে দিই, এবং এখানে আরও কন্ডাক্টিং কিছু মেটেরিয়াল দেওয়া হয়, এখানে লবণ দিয়ে দেওয়া হয় যাতে খুব ভালো করে এটা কন্ডাক্টিং হয়। তো এই সূচিমুখটির মাথাটা, এই সূচিমুখযুক্ত দণ্ডের মাথাটা, সূচিমুখগুলো বাড়ির সবচেয়ে উঁচু জায়গার থেকে উপরে থাকবে, মানে বাড়ির সবচেয়ে উঁচু প্রান্তটা যেন এই সূচিমুখগুলো হয়, সেইভাবেই কিন্তু আমরা একে বানাই। এই যে মেকানিজমটা, এই যে যন্ত্রটা আমরা বানালাম, যে একটা বড় দণ্ড যার এক প্রান্ত মাটির ভিতরে রয়েছে আর এক প্রান্তে অনেক সূচিমুখ আছে, একে আমরা বলি বজ্রবহ বা বজ্র নিবারক, বজ্রবহ বা বজ্র নিবারক, লাইটনিং কন্ডাক্টর অর লাইটনিং অ্যারেস্টার। তো এর কাজ আমরা এরপরে জানবো যে এটা কিভাবে উঁচু বাড়িকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে। এটি দুটি ভাবে উঁচু বাড়িকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে। আসলে তার একটু কার্যপ্রণালী আমরা দেখে নিই। তো এই যে আমরা দেখালাম বজ্র নিবারক বা বজ্রবহ, দুটো অ্যাকচুয়ালি প্রসেস। এই যন্ত্রটা বজ্রপাতের হাত থেকে বাড়িকে বাঁচিয়ে দেয়। ধরো বাড়িতে 50টি বজ্রপাত হতো, এটি না থাকলে বজ্রপাতের সংখ্যায় অনেক কমিয়ে দেবে, হয়তো 50-এর জায়গায় দেখা গেল 5টি বজ্রপাত হলো। ওই 5টি বজ্রপাত হলে কি হবে সেটা আছে এখানে। বাকি 50-এর মধ্যে 45টা বজ্রপাতকে যে আটকে দিল কিভাবে সেটা এখানে আমরা দেখি। ধরো একটা মেঘ এসেছে বাড়ির ওপরে, মেঘের নিচের স্তর হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত হয়ে রয়েছে। এখন সূচিমুখে কি হবে? আবেশ ঘটবে। এটা যদি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, সূচিমুখ হবে ধনাত্মক আধানগ্রস্ত, নিকট প্রান্তে বিপরীত আধান হয়, তোমরা পড়েছ আবেশের জন্য। দূর প্রান্তে হবে কি? সম আধান, নেগেটিভের সম আধান, মানে নেগেটিভটা হবে দূর প্রান্তে, পজিটিভটা হবে সূচিমুখযুক্ত প্রান্তে। এখন দূর প্রান্তের আধানটা আমরা জানি কি? মুক্ত আধান, সেটা তো গ্রাউন্ডেড আছে, তাহলে দূর প্রান্তের মুক্ত আধানটা মাটিতে চলে যাবে, কিন্তু সূচিমুখের বদ্ধ আধানটা গ্রাউন্ড হওয়া সত্ত্বেও মাটিতে যেতে পারবে না, এটা আবেশে আমি তোমাদের পড়িয়েছিলাম। এখন সূচিমুখ কি হয়ে গেছে? সূচিমুখে হয়ে গেছে অনেক ধনাত্মক আধান। কিসের জন্য হয়েছে? কোন ঘটনার জন্য ফিজিক্সের? সেটা হচ্ছে আবেশের জন্য ঘটেছে। এখন সূচিমুখটি যদি প্লাস আধানগ্রস্ত হয়, সূচিমুখ থেকে কি হবে? একটু আগেই সূচিমুখের ক্রিয়া আমি পড়ালাম, তড়িৎ বার্তা তৈরি হবে, তড়িৎ মোক্ষণ হবে, এবং পজিটিভ আধানযুক্ত বায়ুর একটা স্রোত তৈরি হবে, তড়িৎ বার্তা। সেই পজিটিভ আধানযুক্ত বায়ু স্রোতটা, তড়িৎ বার্তাটা কোথায় যাবে? মেঘে যাবে। তাহলে এর ধনাত্মক আধান সূচিমুখের কমতে থাকবে, আবার মেঘের ঋণাত্মক আধানও এই ধনাত্মক আধান গিয়ে কিছুটা কমিয়ে দেবে। তাহলে এটা কি করবে? এই পদ্ধতিটা
মেঘ এবং এই সূচিমুখ বা বাড়ির মধ্যে যে বিভব পার্থক্য ছিল, বিভব পার্থক্য অনেকটা হ্রাস করে দেবে। এবার আমরা জানি বজ্রপাত হতে গেলে খুব বেশি বিভব পার্থক্য দরকার, 10⁸ ভোল্ট। এখন এটা যদি কিছুটা বিভব পার্থক্য কমিয়ে দেয় তাহলে কি হবে, বজ্রপাতটা আর হবে না। ধরো 10⁸ ভোল্ট বিভব পার্থক্য দরকার, কিন্তু বিভব পার্থক্য রয়েছে 10⁶ ভোল্ট, তাহলে বজ্রপাতের সম্ভাবনা থেকে বাড়ি রক্ষা পাবে। তাহলে তোমরা দেখবে যদি কোনো টাউনে তোমরা দেখো যে স্কাই স্ক্র্যাপার যেগুলো রয়েছে, উঁচু উঁচু বাড়ি রয়েছে, তাদের সবার মাথায় কিন্তু এক বা একাধিক এরকম লাইটনিং কন্ডাক্টর বা লাইটনিং অ্যারেস্টারের সিস্টেম ইনস্টল করা আছে। এবার তা সত্ত্বেও যদি ধরো বজ্রপাত হয়, হতেই পারে মেঘটি ঝড়ে এত দ্রুতই বাড়ির উপরে চলে এলো যে এই সমস্ত কোনো কিছু হওয়ার টাইমই পেল না, এরকম তড়িৎ বার্তা তৈরি হলো, মেঘের বিভব কমলো, তার কোনো টাইমই পেল না, একটা মেঘ দূর থেকে চলে এলো, বজ্রপাত ঘটে গেল। বজ্রপাত ঘটলে কি হবে, বজ্রপাত যেহেতু হয় মাটির থেকে সবচেয়ে ওপরের অংশে, মানে মেঘের সব থেকে কাছের পয়েন্টে বজ্রপাত হয়, তো বাড়িতে বজ্রপাত না হয়ে বজ্রপাতটা হবে কি সূচিমুখেতে, এই বজ্রবহ তার সূচিমুখেতে বজ্রপাত হবে। এখন তড়িতের একটা নিয়ম রয়েছে, তড়িৎ সবসময় প্রবাহিত হয় কম রোধের মধ্যে দিয়ে। এখন এই যে তড়িৎটা এখানে এলো, এর কাছে দুটো রাস্তা আছে, এক হচ্ছে এই বাড়ির ভিতর দিয়ে মাটিতে যাওয়া, এখন বাড়ি তো সুপরিবাহী নয়, তড়িতের কুপরিবাহী। আরেকটা ওকে আমি রাস্তা করে দিয়েছি, সেটা হচ্ছে এই তামার পাতটা, যে তামার পাতটা মাটির ভিতর পর্যন্ত আছে, ওখানে ও পাচ্ছে নিম্ন রোধ, ফলে তড়িৎ যেহেতু সবসময় নিম্ন রোধের মধ্যে দিয়ে যায়, এই যে বজ্রপাতের কারেন্টটা সেটা বাড়ির ভিতর দিয়ে না গিয়ে তামার পাত দিয়ে মাটির ভিতরে চলে যাবে, ফলে বাড়িটি বজ্রপাতের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। তো এটাই হলো বজ্রবহের কার্যপ্রণালী। আমরা যদি এইচএস এর পুরনো কোশ্চেন দেখি, যখন ব্রড কোশ্চেন হতো এই চ্যাপ্টার থেকে, এই কোশ্চেনটাকে কিন্তু আমাদের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সে কিন্তু তুলতো এইচএস এর জন্য, যে একটি বজ্রবহের কার্যপ্রণালী ব্যাখ্যা করো, 2 বা 3 নাম্বার থাকতো। এখন তোমাদের যেহেতু এমসিকিউ, তো এর ভিতরের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলি তোমাদের বুঝতে হচ্ছে, এর কার্যপ্রণালী ওইভাবে তো তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে না, যেহেতু বড় কোশ্চেন এই সেমিস্টারে থাকছে না। তাহলে আমরা কিন্তু দেখতে দেখতে ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম চ্যাপ্টারটি শেষ করে ফেলেছি। প্রথম চ্যাপ্টার মানে ইউনিট 1 চ্যাপ্টার 1, তো এটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি তোমাদের একটা ক্লাস রাখবো যাতে আমি এই প্রথম চ্যাপ্টারটির এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আমি কথা দিচ্ছি অবশ্যই আমি ক্লাসটি রাখবো, আমি একটু অ্যারেঞ্জমেন্ট করে নিই, কিছু এমসিকিউ কোশ্চেন আমি চুজ করে নিই, তারপরে আমরা কিন্তু একটা এমসিকিউ এর ক্লাস রাখবো চ্যাপ্টার 1-এর ওপরে। তোমাদের আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই চ্যানেলটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখন নতুন ভিডিও দেবো তোমার কাছে কিন্তু নোটিফিকেশান যাবে, এবং ভিডিওর পাশে ইউটিউবে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে দাও, এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এটা ভিডিওটির দেখে উপকৃত হতে পারে। এবং তোমাদের আমি যেটা বলেছি যে ভিডিও দেখে আমি যে কন্টেন্টগুলো পড়াচ্ছি সেগুলোকে তুমি বোঝো ঠান্ডা মাথায়, এবং একটা ফর্মুলার খাতা যেটাকে বানাতে বলেছিলাম আমি আগে, সেখানে কিন্তু এগুলোকে নোট ডাউন করো ফর্মুলার আকারে পয়েন্ট করে করে। কারণ থার্ড সেমের যে আমাদের প্যাটার্নটা রয়েছে বোর্ডের, আমাদের কিন্তু বলবে না যে এই সংজ্ঞাটা লেখো, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এগুলো কিন্তু বলবে না। আমাদের থাকবে কনসেপ্টের কোশ্চেন, লজিকের কোশ্চেন, সেই জন্য পড়া বোঝাটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা।